হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিয়েটিং ফর ইউ। তো বন্ধুরা, আজকের মুখ্য খবরে রয়েছে এবার থেকে কৃষিকাজের জন্য 85% জমি কেনার টাকা দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরই সাথে ভ্রমণকারীদের জন্য রয়েছে একটি খুশির খবর, চালু হতে চলেছে দার্জিলিংয়ের পর্যটক কেন্দ্রগুলি। প্রত্যেকটি খবর জানবো বিস্তারিতভাবে। এরই সাথে জলবায়ুর খবরে আসছে বিশেষ পরিবর্তন, কয়েকটি জেলায় রয়েছে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে নেট ও জিএর পরীক্ষার জন্য বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, প্রত্যেকটি খবর জানবো বিস্তারিতভাবে। আপনাদেরকে জানিয়ে দিই, ভিডিওটি ভালো লাগলে শুধুমাত্র একটি লাইক করবেন আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে। তো বন্ধুরা, আজকের প্রথম মুখ্য খবরে রয়েছে এবার থেকে জমি কিনতে সাহায্য করছে ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মিলবে 85% সহায়তা। বন্ধুরা, কৃষিকাজে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে এক নতুন প্রকল্প। এই স্কিমটির নাম হচ্ছে এসবিআই ল্যান্ড পারচেস স্কিম। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও ভূমিহীন কৃষকদের জমি কিনতে সহায়তা করা। এসবিআই এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষক কৃষি জমি কেনার জন্য ব্যাংক থেকে জমিটির নির্ধারিত মূল্যের 85% অবধি টাকা পেতে পারেন। তবে এর সর্বোচ্চ পরিমাণ হলো 5 লক্ষ টাকা। যদিও এই 85%-এর জন্য জমির মূল্য ব্যাংক ঠিক করবে। তবে কারা কারা এসবিআই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই। যিনি লোনটি নেবেন তার ঋণ পরিশোধের ভালো রেকর্ড থাকতে হবে। এক্ষেত্রে অন্য ব্যাংকের থেকে যদি কোনো লোন থাকে এবং তারাও পরিশোধ করছেন, তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়াও স্বল্প এবং প্রান্তিক কৃষকরা এই সুবিধা নিতে পারবেন। তবে এক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে। এই ব্যাপারে জানতে নিকটবর্তী এসবিআইয়ের শাখায় যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের সুবিধা নেওয়া কৃষক 10 বছর সময় পাবেন তার লোন শোধ করার জন্য। জমিতে উৎপাদন শুরু থেকে সর্বোচ্চ 10 থেকে 9 বছর অবধি কৃষক তার অর্ধবার্ষিক কিস্তিতে লোন দিতে পারেন। অন্যদিকে এই লোনের অপর বৈশিষ্ট্য হলো কেনা জমির লোন পরিশোধ না হওয়া অবধি ব্যাংকের কাছে জমিটি বন্ধক হিসাবে থাকবে। তো বন্ধুরা, এরই সাথে আগের খবরে রয়েছে ভ্রমণ প্রিয় বাঙালিদের জন্য একটি বড় সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দার্জিলিং। পাহাড়ের সব পর্যটক কেন্দ্রগুলি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলে দিতে তৎপরা তুঙ্গে। ইতিমধ্যে পাহাড়ের পর্যটক কেন্দ্রগুলি খুলে দেওয়ার নিয়ে বৈঠক করেছে দার্জিলিং জেলা প্রশাসন। পর্যটক কেন্দ্রগুলি চালু নিয়ে বৈঠক বসেছিল জিটিএ ও সব ক্ষেত্রে দ্রুত পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি চালু করার পক্ষ মত দিয়েছে। করোনার জেরে পর্যটন নির্ভর পাহাড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন নানা ক্ষেত্রের ব্যবসায়ী। সেই কারণে এবার পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি খুলে দিতে তৎপরা তুঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলে যাচ্ছে বাঙালির প্রিয় পর্যটন স্থলগুলি। তো বন্ধুরা, এরই সাথে আজকের জলবায়ুর খবরে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর সোমবার সকাল থেকে মুষলধারে লাগাতার বৃষ্টি হচ্ছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে ফের আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকারীরা। এই মতো আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস হাওয়া অফিস জানাচ্ছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রয়েছে 2 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি। হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরই সাথে আগের খবরে সবাইকে করা হচ্ছে সাবধান। একই ভুলে ফাঁকা হয়ে যেতে পারে আপনার পিএফ অ্যাকাউন্টের সমস্ত টাকা। যেভাবে সাইবার অপরাধ বাড়ছে তাই ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের আগে সতর্ক করেছিল। তাদের পাশাপাশি গ্রাহকদের সতর্ক করলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও। বন্ধুরা, টুইটের মাধ্যমে ইপিএফও সতর্ক করেছে কোনো রকম ব্যক্তিগত তথ্য যেন ফোন অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা না হয়। গ্রাহকদের সামান্য ভুল ত্রুটির কারণে তার অ্যাকাউন্টে ফাঁকা হয়ে যেতে পারে সমস্ত টাকা। একই সঙ্গে দেখা গেছে বিভিন্ন নথিভুক্ত কোম্পানির সম্পর্কে মেসেজ আসায় বিএসই এবং এনএসই সতর্ক করেছে নাগরিকদের। এই করোনার কারণে রীতিমধ্যে ধাক্কা খেয়েছে কর্মসংস্থান। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন, কিন্তু তাই বলে সাইবার ঠকেদের অসুবিধা হচ্ছে না জনগণের কোষ্ঠজড়িত টাকা হাতিয়ে নিতে। বন্ধুরা, এমন করোনা অতিমারী যুগেও সাইবার অপরাধ বেড়েই চলেছে। এইসব সাইবার ঠকেদের প্রতিদিন নিত্য নতুন পথে মানুষকে প্রতারণা করছে। এক্ষেত্রে আপনার সামান্য ভুল চুকে আপনার কোষ্ঠজড়িত টাকা লুট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো এরকম ভুয়ো মেসেজ এসে থাকে অথবা ফোন কল এসে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এরই সাথে আগের খবরে জানা যাচ্ছে বিধিনিষেধ মেনে সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিংয়ের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। শিল্পী ও দর্শক সকলের জন্যই সুখবর শোনালো মোদী সরকার। সিনেমা এবং টিভি সিরিয়ালের শুটিংয়ের শুরু করার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এমনটাই ঘোষণা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। স্বাস্থ্যমন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। অর্থাৎ নির্দিষ্ট সময় মেনে তবে এই কাজ চালানো যাবে, এমনটাই স্পষ্ট করেছে কেন্দ্রীয়। যদিও ইতিমধ্যে বাংলা সিনেমা সিরিয়ালের শুটিংয়ের ছাড়পত্র দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। তবে অল্প কিছু লোককে নিয়ে এবার সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিংয়ের অনুমতি দিল কেন্দ্রীয় সরকারও।
বন্ধুরা এরই সাথে আগের খবরে রয়েছে ভারতীয়দের জন্য একটি বড় সুখবর। এবার থেকে ভারতেই তৈরি হবে আইফোন 12, হতে পারে কয়েক হাজার কর্মী নিয়োগ। বন্ধুরা এই করোনার আবহে এবার ভারতীয়দের জন্য সুখবর দিচ্ছে ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল। এই করোনার কারণে ইতিমধ্যে চীন থেকে তাদের ব্যবসা গুটিয়েছে অ্যাপেল। ভারতে তৈরি হবে আইফোন 12। খুব শীঘ্রই মার্কিন এই সংস্থা ভারতে শুরু করবে আইফোন 12 এর উৎপাদনের কাজ। বন্ধুরা ভারতের ঠিক কোন রাজ্যে আইফোন 12 এর উৎপাদনের কাজ শুরু হবে তা নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অ্যাপেল। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর এই কর্ণাটকের কোলার জেলার নাসাপুর অঞ্চলে এই আইফোন 12 উৎপাদনের কাজ শুরু করে দেওয়া হবে। এরই সাথে আগের খবরে পড়ুয়াদের নিরাপত্তাকে গুরুত্ব দিন, কেন্দ্রের কাছে নেট ও জি পরীক্ষা পিছনোর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্ধুরা দেশ জুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন সরকার। বন্ধ স্কুল ও কলেজ, তারই মাঝে নেট ও জি পরীক্ষা 2 সেপ্টেম্বরে করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বন্ধুরা এই করোনা পরিস্থিতির মাঝে সরকারের এই সিদ্ধান্তেও খুশি বহু মানুষ। বিরোধিতা আসছে বিরোধী দলের থেকেও। গতকাল রাহুল গান্ধীর পরে দিন কেন্দ্রের কাছে নেট ও জি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্দেশ্যে এদিন টুইট করে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতি মোটেও পরীক্ষা নেওয়ার উপযোগী নয়। পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রাখা আমাদের দায়িত্ব এবং সেটা মাথায় রেখে যেন পরীক্ষা পিছিয়ে দেয় সরকার, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সাথে আগের খবরে জানা যাচ্ছে করোনা বিধি মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বসতে পারে বিধানসভা। বন্ধুরা নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে অন্তত একবার বিধানসভা অধিবেশন ডাকতে হয়। সেই কথা মাথায় রেখে করোনা বিধি মেনে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে 2 দিনের অধিবেশন বসতে পারে, কারণ আগামী 16 সেপ্টেম্বর শেষ হচ্ছে 6 মাসের সময়সীমা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে দিই, গত 16 এপ্রিল শেষ হয়েছিল বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন। ফলে আগামী 16 সেপ্টেম্বর শেষ হচ্ছে বিধানসভার অধিবেশনের 6 মাসের সময়সীমা। সংবিধানের রীতি অনুযায়ী 6 মাস অতিক্রান্ত হওয়ার আগেই বিধানসভার অধিবেশন ডাকতে হয়। যদিও সংসদীয় বিষয়ক দপ্তর থেকে দিনক্ষণ জমা দিতে হয়, সেই দিনক্ষণ এখনো পর্যন্ত নির্ধারিত করা হয়নি। এরই সাথে আগের খবরে জানা যাচ্ছে একাধিক বৈঠক ব্যর্থ হচ্ছে চীনের সঙ্গে। পূর্ব লাদাখের পুরনো অবস্থান থেকে সরেনি চীনা সেনা। যথেষ্ট ক্ষুব্ধ এই পরিপ্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সোমবার তিনি বলেন, যদি বৈঠক ব্যর্থ হয় তবে ভারতের হাতে সামরিক পথ খোলা আছে। সেই পথে চীনা আগ্রাসন সেনাদের উপযুক্ত জবাব দেবে ভারত। এতদিন রাওয়াত দাবি করেন কূটনৈতিক স্তরে বা সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত, কিন্তু কোনো ক্ষেত্রেই এখনো পর্যন্ত তেমন ফল আসেনি। 6ষ্ঠ দফার বৈঠকের পরেও সমাধানপূর্ণ আধার ভারতের কাছে আছে। ফলে এবার অন্য পথে হাঁটতে পারে ভারতীয় সেনা, তেমন ইঙ্গিত দিলেন প্রাক্তন সেনা প্রধান। এদিন সিডিএস বলেন, যদি বৈঠকের ফলও ব্যর্থ হয় তবে অন্য রাস্তাও খোলা রয়েছে চীনা সেনার আগ্রাসনের জবাব হিসাবে। আগের খবরে জানা যাচ্ছে 31 লক্ষ ছড়িয়ে গেল সংক্রমণ। দেশ জুড়ে মৃতের সংখ্যা 57,000-এরও বেশি। দেশে ফের লাফিয়ে পারল করোনার সংক্রমণ। বন্ধুরা শেষ 24 ঘন্টায় দেশ জুড়ে করোনায় আক্রান্ত হলেন 61,408 জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 836 জনের। পাশাপাশি শেষ 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 57,468 জন। নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা সংক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 31,06,349 জন। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 23,38,036 জন। মৃত্যু হয়েছে মোট 57,546 জনের। অন্যদিকে কেন্দ্র জানিয়েছে টানা 6 দিন ধরে প্রতিদিন 8 লক্ষ স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। ভারতে মোট করোনা পরীক্ষা হয়েছে 3.52 কোটি। শুধু তাই নয়, করোনা পজিটিভ হওয়ার হার এক ধাক্কায় অনেকটাই কমেছে। তো বন্ধুরা আজকের খবর এই পর্যন্তই। এরকম প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পেতে হলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।